জানিস আকাশ, সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা ক্রমাগত এগিয়ে চলছি ঠিকই, কিন্তু পাশাপাশি অনেক কিছুকেই ফেলে আসছি, রেখে আসছি, কিংবা বলতে পারিস হারিয়ে ফেলছি পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে। চিন্তা, ভাবনা, মানসিকতা, লাইফস্টাইল থেকে শুরু করে বিবর্তনের সেই পারদ আজ এসে নেমেছে সম্পর্কের চিলেকোঠায়। যে শিক্ষা, যে সংস্কৃতি, যে সম্পর্কের বন্ধন আমাদের দেশকে বাই হার্ট বিত্তশালী করে তুলেছিল বিশ্বের দরবারে, সেই বাঁধনটাই আজকাল বড্ড আলগা হয়ে গেছে। আধুনিকতার বিষ একটু একটু করে ছিঁড়ে দিচ্ছে সম্পর্কের সেই সুতোকে, স্বার্থপরতার কালো ছায়া ঢেকে দিচ্ছে সম্মানের উজ্জ্বলতাকে, বারবার লজ্জিত করছে তার সত্তাকে। সে তো করছেই। চারপাশটা কেমন যেন রুক্ষ লাগে আজকাল, কেমন যেন এক কৃত্রিমতায় ভরে গেছে সবকিছু। আর সম্পর্ক, সে তো কোথাও লজ্জার প্রতিরূপ, কোথাও কাগজের শব্দের আড়ালে লিপিবদ্ধ, আর নয়তো টিস্যু পেপার, ওই যাকে বলে ইউজ অ্যান্ড থ্রো। ঠিকই বলেছিস। এই তো আজকেই দেখ না, একটা গল্প পড়ছিলাম, সেখানে পৃথিবীর সব থেকে পবিত্র শব্দ মা আজ লজ্জার প্রতিশব্দ তার নিজেরই ছেলের কাছে, যে তাকে পৃথিবীতে নিয়ে এলো, দেখতে শেখালো দুনিয়াটাকে। আজ সেই মাই উপেক্ষিত, লাঞ্ছিত তার ছেলের আধুনিকতায় পরিপূর্ণ সমাজের কাছে। বাবা, ছেলের এই সমাজ তো মায়ের দৌলতেই তৈরি হলো রে। আর আজ সেই মাই কিনা সমাজের কাছে ব্যাকডেটেড। হ্যাঁ, জোহেল ছেলে বলতে পারিস। শুধু ছেলে নয়, ছেলের বৌমাও এ ব্যাপারে টরে টক্কায়। কিরকম শুনি? শহরের নামকরা গাইনোকোলজিস্ট ডাক্তার পার্থ বসুর আধুনিক মনোভাবাপন্ন সংসারে আছেন তার স্ত্রী মল্লিকা, মেয়ে তাতাই, আর ছিলেন মলিনা দেবী, পার্থবাবুর মা। মডার্নাইজেশনে পরিপূর্ণ এত বড় ফ্ল্যাটের কেবলমাত্র ছোট্ট একটা কোণা বরাদ্দ মলিনা দেবীর জন্য, কারণ তিনি ছিলেন খুবই ঘরোয়া, অত্যন্ত সাধারণ মানসিকতা সম্পন্ন একজন নিরীহ শান্ত স্বভাবের মানুষ। এখনকার ওয়েস্টার্ন কালচারের কাছে একেবারেই যাকে বলে ব্যাকডেটেড। মলিনা দেবীর খাওয়া দাওয়া, চলা ফেরা, আদব কায়দা কোনো কিছুই ম্যাচ করতো না ছেলে কিংবা বৌমার সাথে। তাই উপেক্ষিত হয়েই চুপচাপ পড়ে থাকতেন কোনায়, নিজের ছোট্ট ঘরটাতে। পার্থবাবুর মেয়ে তাতাই বরাবরই ছিল বড্ড ঠাকুমা ভক্ত। পড়াশোনা, খেলাধুলার ফাঁকে যখনই সময় পেত দৌড়ে চলে আসতো ঠাম্মির কাছে। সব রকমের গল্প, দুষ্টুমি, আবদারের একটাই ঠিকানা জানা, তার ঠাম্মি। গত মাসের 15 তারিখ ছিল তাতাইয়ের জন্মদিন, আর এইবারে তার বাবা মায়ের কাছে আবদার ছিল জন্মদিনের পার্টিতে এই বছর ঠাম্মিকেও নিয়ে যেতে হবে। অগত্যা মেয়েকে খুশি করার জন্য নিজেদের মনের শত কোটি বিরক্ত নিয়েও তাতাইকে প্রতিশ্রুতি দিলেন পার্থবাবু আর তার স্ত্রী মল্লিকা। কিন্তু তার রেশ চলল 1 সপ্তাহ, আর পরিণতি দেখলে তো তোমার মা আজকে কি সিন ক্রিয়েটটাই না করলো। ইস, কোনো মানে হয়? এই ধরনের ইলিটারেট মহিলাকে কেউ 5 স্টার হোটেলে ডিনার করতে নিয়ে যায় নাকি? আনকালচার্ড পিপল। তা আমি কি করব? তাতাই জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো মাকে ওখানে। আফটার অল আজ তাতাই বার্থডে, আজ তো আর ওরা আবদারকে ফিরিয়ে দিতে পারি না। হোয়াট ডু ইউ মিন? এখন যদি তোমার মেয়ে বার্থডেতে এইটা বলে বসে যে বাবা যাও গিয়ে গঙ্গা জলে ঝাঁপ দাও, তুমি দিয়ে দেবে? কি করতে যে বাবার কথা শুনে তোমার মতো একটা অচপড়াকার ছেলেকে বিয়ে করেছিলাম কি জানি। গড ড্যাম ইট! লোকে এমনি এমনি তো আর বলে না ফ্যামিলি কালচার আর ক্লাসের কথা। যথেষ্ট কারণ থেকে যে তারা বলে এই কথাগুলো, সেটা আজ হরে হরে টের পাচ্ছি আমি একদম। বিয়ের আগে তো শুধু তোমার প্রফেশন আর ডিগ্রিটাই দেখেছিলাম, তখন তো আর বুঝিনি একজন এত বড় গাইনোকোলজিস্ট আর তার মা যে এ ফর অ্যাপেল ব্যাপারটাই জানে না।
শোনেনি কখনো। বাইরে থেকে মানুষ দেখে যদি বোঝাই যেত তাহলে তো মিটেই যেত সবকিছু। বাবু, আসবো? সব ব্যাপারে এত ন্যাকামি কেন করো বুঝি না। চলেই তো এসেছো ঘরের মধ্যে, এখন আর পারমিশন নিয়ে কি হবে? ও সরি, তুমি তো আবার পারমিশনের মানেই বুঝবে না। বলছি ঢুকেই যখন পড়েছো তখন আর নতুন করে অনুমতি নেওয়ার কি কোনো প্রয়োজন আছে? না না, আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে, 2 দিন হলো। তুই কি একটু এনে দিতে পারবি? পারবো না, কি করবে? অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে। আমার লাইফটা একেবারে হেল না করে দেওয়া অবধি তোমার শান্তি হচ্ছে না। থাক পার্থ, আমাকে শুনিয়ে আর নিজের মাকে শাসন করতে হবে না। যা ইনসাল্ট হওয়ার তো ঘটেই গেছে ওনাকে ওই পার্টিতে নিয়ে গিয়ে। এখন বাড়িতে এসে এইসব ন্যাকামো মারা সিন ক্রিয়েট গুলো না আমার আর পোষাচ্ছে না। ডিসকাস্টিং। দেখলে তো, এই সব কিছু হয়েছে তোমার জন্য। এই সামান্য কথাটুকু তুমি যে কেন বুঝতে পারো না, কোনো দিক থেকেই তুমি যে এই সোসাইটির উপযুক্ত নও। তাতাইয়ের আবদার রাখতে গিয়ে আমি তোমাকে বললাম আমাদের পার্টিতে যেতে, আর অমনি তুমি নাচতে নাচতে চলে গেলে সেখানে হ্যাংলার মতো। তুমি তো তাতাইকে এই মিথ্যা কথাটা বলতেই পারতে যে তোমার শরীর ভালো নেই, তুমি যাবে না, তাহলেই আর তাতাই জেদ করতো না। কিন্তু তা কেন বলবে? সবসময় সব জায়গায় আমাকে লজ্জিত করতেই হবে তোমাকে সবার সামনে। সত্যি তোমাকে জাস্ট কিচ্ছু বলার নেই। মলিনা দেবীর চারপাশটা কেমন যেন ঝাপসা হয়ে এলো। চোখে বড্ড জল জমেছে। সত্যি কি উনি হ্যাংলা? কেন? কারণ তিনি মুখের উপর নাতির আবদারকে ফিরিয়ে দিতে পারেননি তাই? নাকি সাজিয়ে গুছিয়ে কোনো মিথ্যার আশ্রয় নিয়ে ছেলে বৌমাকে তার কারণে লজ্জিত অপমানিত হওয়া থেকে বাঁচাতে পারেননি তাই? প্রশ্নগুলো বারবার ঘুরে এসে মলিনা দেবীর মনে ভিড় করতে লাগলো। চোখের কোলে জড়ো হয়ে থাকা জলে ভেসে উঠল কিছুক্ষণ আগের সেই পার্টিতে উপস্থিত মানুষদের ব্যঙ্গ দৃষ্টি আর কিছু কৌতুকময় হাসি, যেগুলো তীর বেগে ছুটে এসেছিল একজন গাইয়া মহিলার দিকে। কাঁটার মতো বিচ্ছিল মলিনা দেবীর মনে। আসলে সেই দিন পার্টিতে সব কন্টিনেন্টাল ডিশের আয়োজন হয়েছিল। পাস্তা, পিৎজা, নুডলস, মেক্সিকান কারি, পনির পাসিন্দা, আরও কত কি। এদিকে মলিনা দেবী হলেন সেই আগেকার দিনের আটপৌরে মানসিকতার মানুষ। এই সব খাবার চোখে দেখা তো দূরের কথা, নামটাই শোনেননি জীবনে কখনো। দূরে দাঁড়িয়ে হাই ক্লাস বন্ধুদের সাথে আপন মনে গল্প করতে থাকা মল্লিকার কাছে গিয়ে মলিনা দেবী খুব অবাক হয়ে প্রশ্ন করলেন, বৌমা, বলছিলাম কি, বেগুন ভাজা, সোনামুগের ডাল, ছ্যাঁচড়া এসব কিছু হয়নি? আর পায়েস করনি? জন্মদিনে পায়েস হবে না? তা কি করে হয় বৌমা? আন্টি, আর ইউ আউট অফ ইয়োর মাইন্ড? কি বলছেন আপনি এইসব? আংটি? মা, তুমি আমাকে আংটি বলে ডাকছো কেন? আমি তো তোমার মাসিমা হই। আপনি থামবেন মা? জাস্ট এনিওয়ান স্টপ ইট প্লিজ। Leave it, Mallika. We can understand your situation. তোর হাজবেন্ড জুয়েল হলেও তুই ফ্যামিলিটা ভালো চুজ করতে পারিসনি। একেবারে ডাউন মার্কেট। মিনিমাম সেন্সটুকু পর্যন্ত নেই ভদ্রমহিলার, যে কোথায় কোন কথাটা বলা উচিত আর কোনটা নয়। এই ধরনের আনকালচার্ড মানুষকে নিয়ে তোদের এই পার্টিতে আসাটাই একেবারে উচিত হয়নি। সেদিন পার্টিতে মাসির বলা কথাগুলো তীরের মতো এসে বিঁধেছিল মল্লিকাকে, আর তার রেশ চলেছিল 7টা দিন। অনেক কিছুই বেহিসেবি হয়ে পড়েছিল পার্থদের সংসারে ওই দিনের পর থেকে।
মল্লিকা আর পার্থর কথা বন্ধ, রান্না বান্না অলমোস্ট লকডাউনের পথে, আর সাথে পাঁচফোড়নের কাজ করছিল মলিনা দেবীর উপস্থিতি। চারপাশে শাশুড়ির ঘুরঘুরানি মল্লিকার মনের ভেতরের জ্বলুনিটাকে যেন আরও দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে চলেছিল ক্রমাগত। অবশ্য শেষের এই উপসর্গটি শুধুমাত্র যে মল্লিকার হয়েছে তা নয়, পার্থ কিছুতেই মেনে নিতে পারছিল না এই বিষয়টা, হজম করতে পারছিল না মায়ের কারণে সেই দিন পার্টিতে অপমান, আর তারপর 7 দিন ধরে বাড়িতে ঘটতে থাকা এইসব উটকো অশান্তি। এই কদিনে যতবারই মলিনা দেবী ছেলের সাথে কথা বলতে এসেছেন, মুখ ঝামটা, অপমান আর উপেক্ষা ছাড়া আর কিছুই ফিরিয়ে দেয়নি তাকে তার ছেলে। এই যেমন 2 দিন আগের ঘটনা, বাড়ির কাজের লোক অ্যাজ ইউজুয়াল কামাই করেছে, এমনিতেই বাড়িতে চাপা অশান্তি চলছিলই, তার উপর সুগ্রীব দোসর। রাগের মাথায় কিছু না খেয়েই গটমটি অফিস বেরিয়ে গেল মল্লিকা, সাথে টিফিনটাও নিয়ে গেল না, অফিসের ক্যান্টিনে লাঞ্চ সেরে নেবে বলে। কিন্তু যত যাই হয়ে যাক না কেন, পার্থ কখনো না খেয়ে বাড়ি থেকে বেরোয় না। তাই সেদিন মল্লিকা দেবী নিজেই চলে গিয়েছিলেন রান্নাঘরে। ছেলে ছোট থেকে মায়ের হাতের এঁচুড়ের ডালনা খেতে খুব ভালোবাসে, তাই নিজের হাতে পার্থর জন্য অতি যত্নে এঁচুড়ের ডালনা বানিয়ে ডাইনিং টেবিলে বাটিতে করে সাজিয়ে রেখেছিলেন। কিন্তু সেই দিন ছন্দপতনের মতো সব কিছুই একেবারে ধোঁয়াশা হয়ে গেল মলিনা দেবীর জীবনে। হারিয়ে ফেললেন জীবনের সব থেকে বড় অবলম্বনকে। লক্ষ্য করলেন পার্থ কেমন যেন নির্বিকার চিত্তে মুখ বুজে খেয়ে উঠে গেল। ছেলের এইরূপ আচরণ দেখে মলিনা দেবী একটু অবাকই হলেন। নানা রকমের প্রশ্ন হিজিবিজি কাটতে লাগলো মনে। তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে? নুন ঝাল সব কিছু ঠিকঠাক দিয়েছিলাম তো? এইসব ভাবনার ভিড়েই দোনামোনা করতে করতে মলিনা দেবী প্রশ্নটা করেই ফেললেন ছেলেকে। এঁচুড়ের ডালনাটা ঠিক ছিল রে? মানে ভুল থাকবে কেন? না, আসলে তুই তো খেয়ে কিছুই বললি না কেমন হয়েছে। ও আচ্ছা আচ্ছা, রান্নাটা কি তবে নিজের নাম কেনার জন্যই করেছিলে? ভাবলে এইসব রান্না বান্না করে খাওয়ালেই আমি সেই দিনকার ইনসাল্টটা বেমালুম ভুলে যাবো? তোমার জন্য মল্লিকার সাথে আমার সম্পর্কে এত সমস্যা, 7 দিন হতে চললো আমাদের মধ্যে একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ। আর তুমি কি মনে করছো এতগুলো সমস্যা তোমার এই চোরের ডালনা খেয়েই সমাধান হয়ে যাবে, তাই তো? তোমার রান্নার স্বাদ এইসব অশান্তি ঝামেলাকে মিটিয়ে দেবে আমার জীবন থেকে? মা প্লিজ এইসব মেলোড্রামা বন্ধ করো, এইসব ন্যাকামি আমার সত্যি আর ভালো লাগছে না। সো প্লিজ স্টপ ইট অল দিস ননসেন্স নাও। না, এইবারেও মলিনা দেবী সবটা নীরবে সহ্য করলেন। নিজের চোখের জলকে আটকানোর আপ্রাণ চেষ্টা করে গেলেন, আর নিঃশব্দে গিলে নিলেন ছেলের সব অপমান। সরব হলেই বা কার সাথে কথা বলতেন, কাকে বোঝাতেন? কারণ সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটি যে তার কাছে একদম অচেনা। উনি বুঝতে পারলেন ওনার ছেলে পার্থ আজ আর নেই, হারিয়ে গেছে কোনো অজানা পথে, এতটাই দূরে সরে গেছে যে তাকে আর কোনোভাবেই ফিরিয়ে আনা আজ আর সম্ভব নয়। সে এখন সব রকম ধরাছোঁয়ারই বাইরে। এইভাবেই দেখতে দেখতে কেটে গেল 7টা দিন। পরের দিন 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। এই বিষয়ের উপর একটা প্রোগ্রামের আয়োজন করেছে তাতাইয়ের স্কুল থেকে। সেইখানে বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয়ে বক্তব্য রাখা হবে। আলোচনা করা হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষার প্রকৃত সংজ্ঞা নিয়ে। আর সেই অনুষ্ঠানে স্পিচ দেবে স্কুলের বেশ কিছু ছাত্রছাত্রী, যার মধ্যে একজন হলো পার্থবাবু আর মল্লিকার মেয়ে তাতাই। তাই আগের দিন রাত 2টো অবধি জেগে
মেয়েকে মাতৃভাষা দিবসের ইতিহাস মুখস্থ করিয়েছিলেন মল্লিকা। ক্লাসের ফার্স্ট গার্ল তাতাই, তাই লিস্টে সবার আগে তার নাম রয়েছে জেনে গর্বে মুখটা হাসিতে ভরে উঠেছিল মল্লিকার। মেয়ের পড়াশোনার হালচাল দেখে সবাই অলমোস্ট বুঝেই গেছে যে তাতাইও বড় হয়ে তার বাবার মতো একজন বড় ডাক্তার হবে। তাই মেয়েকে নিয়ে বেশিরভাগ সময় এক অন্য জগতে বিচরণ করত মল্লিকা। ফাংশনের দিনও এর অন্যথা হয়নি। অন্যদিকে পার্থবাবুও খুব এক্সাইটেড, নিজের চেম্বার ফেলে এসেছেন মেয়ের স্পিচ শুনতে, আর তা ভিডিও রেকর্ড করে দেখাবেন সব কালিগসদের। এইসব ভাবনার ভিড়েই পার্থবাবুদের গাড়ি এসে থামলো স্কুলের সামনে। অনুষ্ঠান শুরু হবে বেলা 12টায়। স্কুলের অডিটোরিয়ামের একেবারে সামনের রোতেই সিট রিজার্ভ করা রয়েছে পার্থ আর মল্লিকার। মিনিট 15-র মধ্যে অনুষ্ঠান শুরুও হয়ে গেল স্কুলে। অনুষ্ঠান সূচিতে সূচনা পর্বেই ছিল রবীন্দ্রসঙ্গীত, আর তারপরেই তাতাইয়ের স্পিচ। গান শেষ হতে না হতেই পার্থবাবু ভিডিও ক্যামেরা অন করে রেডি হয়ে বসলেন। সাথে শুরু হলো মনের মধ্যে নানা উদ্বেগের আনাগোনা। স্টেজে এসে তাতাই মাইক হাতে নিয়ে ভাষা দিবসের উদ্দেশ্যে বলতে শুরু করলো। আজ 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। 1952 সালে আজকের এই দিনটিতেই নিজের ভাষা অর্থাৎ বাংলা ভাষাকে সম্মান দেওয়ার জন্য, তাকে ভালোবাসার জন্য বেশ কিছু মহান প্রাণকে বলিদান দিতে হয়েছিল, শহীদ হতে হয়েছিল পুলিশের গুলিতে। এই ইতিহাসটা মা আমাকে বলেছে। যদিও এখন বেশি কিছু পুরনো কিংবা নতুন বই অথবা গুগল সার্চ করলেই এইসব ইতিহাস আমাদের নাগালের মধ্যে এসে পৌঁছে যায়, বেশি কিছু ভাবনা চিন্তা বা পরিশ্রম করতে হয় না। কিন্তু আজ এই মঞ্চে আমি মাতৃভাষার সেই সর্বত্র খুঁজে পাওয়া ইতিহাসকে পুনরায় পাঠ করে শোনাব না, বরং বর্তমানের কাঠগোড়ায় দাঁড়িয়ে এই বাংলা ভাষা আজ কতটা প্রভাবিত আমাদের সকলের মাঝে, সেই নিয়েই কিছু কথা বলবো। আজকে আমরা সবাই এখানে এসে উপস্থিত হয়েছি বাংলা ভাষাকে সম্মান জানাবো বলে। আমাদের বক্তব্য পর্বের শেষে আলোচনা সভারও আয়োজন করা হয়েছে, যেখানে শেখানো হবে বাংলা ভাষার প্রকৃত অর্থ। আজ এই মুহূর্তে এই ভাষার মর্যাদা লাভের গুরুত্বটা আমার বাড়ি থেকেই আমি শুরু করতে চাই। আমার বাড়িতে আমি, বাবা মা ছাড়াও থাকেন আমার ঠাম্মি, যে আগেকার দিনের সরল সাদাসিধে, চারপাশের অতি আধুনিক সমাজের চৌহদ্দির বাইরে আপন খেয়ালে থাকতেই খুব ভালোবাসেন। কিন্তু সেই নিরীহ মানুষটাই আমাদের বাড়িতে আজ সব থেকে বেশি অবহেলিত, কারণ তিনি ইংরেজিটাই তো জানেন না। A for apple, B for bat ঠাম্মির কাছে সম্পূর্ণ এক নির্বোধ শব্দ। আমাদের এই হাই হ্যালোর সমাজে নমস্কারের কোনো জায়গাই যে নেই। এইগুলো আবার কেউ বলে নাকি আজকাল? এই সব তো এখন ব্যাকডেটেড। ইলিটারেট অশিক্ষিত মানুষেরা বলে তো এই ধরনের কথা। মম, মাম্মি, ড্যাডি, ড্যাড, পাপা, এইসবের মাঝে একেবারেই লজ্জিত মা আর বাবা শব্দ দুটি। তাও আজ
আমরা সবাই এখানে এসেছি, সর্বত্র পালন করছি মাতৃভাষা দিবস। কোথাও কারোর সাথে দেখা হলে আমরা প্রশ্ন করি, হে, হাউ আর ইউ? কিন্তু আমার ঠাম্মি বলে বসেন, কেমন আছেন, কিংবা কেমন আছো? ইস, কেমন অশিক্ষিতের মতো শুনতে লাগছে। ভদ্রমহিলা সাধারণ ম্যানার্সটুকুও জানেন না। চারপাশের এই সব ধারালো শব্দের ভয়ে ঠাম্মি বলতে গেলে বহু বছর হলো গৃহবন্দী। না, ভুল বললাম একটুখানি, ওটা ঘরবন্দি হবে। আসলে আমাদের বাড়িতে মাঝে মধ্যেই মায়ের হাই প্রোফাইল কিটি পার্টি লেগেই থাকে, যেখানে মায়ের সুশিক্ষিত আধুনিক মনোভাবাপন্ন বন্ধুরা আসেন। তারা হাই, হ্যালো, আন্টি নামে সম্বোধন করেন আমার ঠাম্মিকে। এদিকে তিনি তো বরাবর কাকিমা, জেঠিমা কিংবা মাসিমা শুনেই অভ্যস্ত। তার কাছে আন্টি শব্দটি আংটির সমকক্ষ। তাই সেই সব দিনগুলো ঠাম্মি নিজের ঘরেই বন্দি। অন্যদিকে বাবার বন্ধুদের সামনেও ঠাম্মির আসা একেবারে বারণ, কারণ সেখানেও যে একই সমস্যা, লজ্জা। আমার ঠাম্মি বাবা মায়ের কাছে খুব লজ্জার পাত্রী, সমাজের চোখে একেবারেই বেমানান, যাকে বলে আনফিট। আমাদের বাড়ির চার দেওয়ালটাই আমার ঠাম্মির পৃথিবী। এর বাইরের জগৎটা তো তার কাছে বিদেশ সম। জানেই না সেখানকার আদব কায়দা, চলন বলন, কথাবার্তা, ম্যানারিজম। আসলে ভুলটা আমাদেরই, আমরাই তো চিনিয়ে দিইনি, পরিচয় করিয়ে দিইনি এই নতুন পৃথিবীর সাথে ঠাম্মির। কই, কখনো তো তার মানসিকতা, তার চোখ, তার পার্সপেক্টিভ দিয়ে ভেবে তারপর তার জড়তাকে বিচার করিনি। তাকে তো বুঝতে চাইনি কখনো। 5 স্টার হোটেলের ঝকমকে সামাজিকতার মাঝে আজ আমার ঠাম্মি বড্ড গাইয়া, নির্বোধ, অশিক্ষিত একজন মহিলা, একজন শাশুড়ি, একজন মা। ছোটবেলা থেকে দেখে এলাম বাবা মা দুজনেই ঠাম্মিকে সবার কাছ থেকে যেন লুকিয়ে রাখতে চায়। ঠাম্মির উপস্থিতি তাদের কাছে মূল্যহীন। মাঝে মাঝে তা আবার চক্ষুশূলও হয়ে পড়ে তাদের কাছে। কেন? কারণ ঠাম্মি গড়গড়িয়ে ইংরেজি বলতে পারে না, কোনো রকম স্মার্টনেসের চিহ্ন মাত্র নেই, লোকের সাথে মেশার মিনিমাম ম্যানার্সটুকুও জানে না, সমাজের কাছে একদম অনুপযুক্ত। আজকের ওয়েস্টার্ন কালচারের চাকচিক্য এতটাই উজ্জ্বল যে সামান্য কালো হীরের ঝলকও আজ ম্লান তার কাছে। হ্যাঁ, আমার ঠাম্মি ইংরেজি বলতে পারে না। 5 তারা হোটেলে গিয়ে চাইনিজ কিংবা মেক্সিকান ফুড খেতে জানে না। কিন্তু আমার ঠাম্মি না খুব ভালো রান্না করতে পারেন। যে কোনো সাধারণ রান্নাতেও
কি অপূর্ব স্বাদ এনে দিতে পারেন। এখনকার সুরহীন রিমিক্স গানগুলোর সাথে তাল মেলাতে পারে না ঠিকই, তবে আমার ঠাম্মি না খুব ভালো গান গাইতে পারেন। এই বয়সেও কোনো রকম রেয়াজ ছাড়া এত সুন্দরভাবে রবীন্দ্রসঙ্গীতের গলা বোধহয় চট করে তেমন শোনা যায় না। তাই সে এইসব জাঁকজমকতার বাইরে সামান্য টিমটিমে আলো হয়েই রয়ে গেল। গল্প, আমার ঠাম্মি এত সুন্দর গল্প বলতে পারে যে আজ অবধি গল্পের বই কিংবা ই বুকের আমার কোনো প্রয়োজনই পড়েনি। ছোটবেলায় যখন রাতে শুতে যেতাম, কোনো দিন বাবা মাকে দেখে যেতে পারতাম না, কারণ তারা নিজের কর্মজগতে এতটাই মশগুল থাকতো যে আমার দিকে তাকানোর, আমাকে সময় দেওয়ার মতো সময়টাই ছিল না তাদের কাছে। একাকিত্বের এই অন্ধকারে একমাত্র আলো ছিল আমার ঠাম্মি। রাতের পর রাত আমার কেটে যেত ঠাম্মির কাছে গল্প শুনে। কত রূপকথার গল্প, ব্যঙ্গমা ব্যঙ্গমী, পক্ষীরাজ, সবটাই ছিল ঠাম্মির কণ্ঠস্থ। যদিও তিনি কিন্তু ফেয়ারি টেলের সংজ্ঞাটা জানতেন না। আজ 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস নিয়ে মায়ের রাত 2টো অবধি জেগে থেকে আমাকে মুখস্থ করিয়ে দেওয়া ইতিহাসের কথা হয়তো আজ এখানে সবার সামনে বলে উঠতে পারলাম না, কিন্তু আমাদের বাড়ির অন্দরমহলে বাংলা ভাষার প্রেক্ষাপটটা কিছুটা হলেও তুলে ধরতে পারলাম। আর শেষে এই কনক্লুশনেও আসতে অসুবিধে হলো না যে আজকের সমাজে দাঁড়িয়ে বাংলা ভাষা অশিক্ষিত এবং নির্বুদ্ধিতার এক অন্য রূপ মাত্র। আজ সে বাতিলের খাতায় রেজিস্টার্ড। তাই আমার ঠাম্মিও সমাজের কাছে, নিজের ছেলের কাছে ফুললি রিজেক্টেড। তাও কিন্তু আমরা সবাই আজ এখানে একত্রিত হয়েছি এই বাংলা ভাষাকেই সম্মান জানাবো বলে। আমার বাবা আজ ছুটি নিয়েছে সেই বাতিল হওয়া বাংলা ভাষা নিয়েই আমার স্পিচ শুনবে বলে। স্পিচটা শেষ করে স্টেজ থেকে নেমে খুব অদ্ভুতভাবে তাকিয়েছিল তাতাই ওর বাবা মায়ের দিকে। সে দৃষ্টিতে ছিল অনেক দিনের জমে থাকা রাগের প্রতিচ্ছবি, এক অসম্ভব খারাপ লাগা আর এক রাশ অভিমান। সেই দিন তাতাইয়ের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে। সবাই কেমন যেন নিস্তব্ধ হয়ে বসেছিল সেখানে। আসলে খুব কঠিন বাস্তবের নগ্ন চেহারাটা খোলা চিঠির মতন ছড়িয়ে পড়েছিল সেদিন তাতাইয়ের স্কুলের অডিটোরিয়ামের আনাচে কানাচে। বাস্তব, বাঙালিদের নির্লজ্জতার বাস্তব, নিজের মাতৃভাষাকে একটু একটু করে মেরে ফেলার বাস্তব। সেই দিন অনুষ্ঠানের পর পার্থ আর মল্লিকা কিছুতেই মেয়ে তাতাইয়ের চোখের দিকে তাকাতে পারছিল না, আর তাকাবেই বা কি করে। লজ্জার অনুশোচনার চাপে আজ তাদের আধুনিকতা আর ওয়েল এডুকেটিভ বা বলা যায় কালচার সেই গর্বের মাথা নত হয়ে রইল 14 বছরের এক বাচ্চা মেয়ের সামনে। সম্পর্কে যে কঠিন সমীকরণটা একজন নামকরা গাইনোকোলজিস্ট হয়ে ডাক্তার পার্থ বোস আর তার উচ্চশিক্ষিতা স্ত্রী মল্লিকা বুঝতে পারেনি, সেটা তাদের ক্লাস 8-এর মেয়ে চোখে আঙুল দিয়ে খুব সহজে বুঝিয়ে দিল আর শিখিয়ে দিল ক্লাস, স্ট্যাটাস
আর রেসপেক্ট শব্দগুলোর প্রকৃত সংজ্ঞা। অনুষ্ঠানের পর স্কুল থেকে বাড়ি ফেরার পথে বারবার মায়ের মুখটা ভেসে আসছিল পার্থর। অনেক দিনের ধামাচাপা পড়া একটা কষ্ট যেন হঠাৎ করে আগ্নেয়গিরির আগুনের মতন জ্বালিয়ে ছারখার করে দিল পার্থকে। সত্যিই তো, মা কি সুন্দর গান গাইতো, কত সুন্দর গলা ছিল মায়ের গানের, কি সুর ছিল সেই গলায়। তাতাইয়ের মতন আমাকেও তো মা ছোটবেলায় রূপকথার কত গল্প শোনাতো, রাজপুত্র, রাজকন্যা, ব্যঙ্গমা, ব্যঙ্গমী। এতদিন যেন সেসব ভুলেই গিয়েছিল পার্থ। এখন তো খুব প্রয়োজন না হলে মায়ের সাথে 2 মিনিট বসে কথাও বলে না পার্থ। নিজের অজান্তেই কবে যে মা ভালোবাসা আর সম্মানের জায়গা থেকে সরে এসে লজ্জা আর অপমানের দৃষ্টান্ত হয়ে উঠল। সব থেকে কাছের মানুষটা কখন যে এতটা দূরে সরে গেল পার্থ নিজেও বুঝতে পারেনি। এইসব ভাবনা চিন্তার মাঝেই ওরা এসে পৌঁছল ফ্ল্যাটের সামনে। গাড়ি থেকে নেমে কোনো রকমে লিফটের বোতাম টিপেই অধীর আগ্রহে ওপরে উঠতে লাগলো মাকে দেখবার জন্য। ঠিক যেমন ছেলেবেলায় দীর্ঘক্ষণ স্কুলে কাটানোর পর ছুটে আসতো মাকে দেখবে বলে, সেই টান, সেই অনুভূতিটা যেন আজ এতগুলো বছর পর আবার ফিরে পেল পার্থ। লিফটের দরজা খুলতেই হুড় মুড়িয়ে ফ্ল্যাটের দরজা খুলে ঢুকলো সে। মায়ের সাথে দেখা করবে বলে দৌড়ে গিয়ে মায়ের ঘরের দরজাটা খুলেই হঠাৎ পা দুটো আটকে গেল পার্থর। দেখলো মায়ের ঠান্ডা নিথর দেহটা মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে, কিন্তু মায়ের মুখে রয়েছে এক অদ্ভুত শান্তির ছায়া। কি অদ্ভুত এক উন্মুক্তের প্রলেপ ছেয়ে রয়েছে মলিনা দেবীর মুখে। মা, মা ওঠো, মা কি হলো? মা ওঠো, মা সারা দিচ্ছ না কেন? ওঠো মা, কি হয়েছে? সেদিন অনেকবার পার্থ ডেকেছিল তার মাকে, মাথায় গায়ে হাত বুলিয়ে অনেক চেষ্টা করেছিল মাকে নিজের কাছে আবার ফিরিয়ে আনার। চেয়েছিল এত বছরের সব অপমান, সব লজ্জার ক্ষমা চেয়ে নিতে। কিন্তু আজ মলিনা দেবী তার ছেলেকে সেই সময়টাই আর দিলেন না। ছেলের কাছ থেকে যে সামান্য সময়টুকু পাওয়ার জন্য এতদিন ক্ষুধার্ত ছিল মা, আজ সেই মাই ছেলের কাছ থেকে সব সময়কে মুঠোবন্দি করে নিয়ে গেলেন নিজের সাথে, দূরদেশের কোনো অজানা ঠিকানায়। নিয়ম মতো ঘন্টা 3 পর পার্থর হাতে এলো মায়ের ডেথ সার্টিফিকেট। তাতে লেখা ছিল ম্যাসিভ স্ট্রোকের কারণেই মলিনা দেবী আজ গত। এই রিপোর্টটা পড়তে যেন পার্থর সমস্ত শরীর অবশ হয়ে এলো। সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল 1 সপ্তাহ আগে মা বলেছিল মায়ের প্রেশারের ওষুধগুলো শেষ হয়ে গেছে 2 দিন হলো। কই, আমার তো আর সেই ওষুধগুলো নিয়ে আসা হয়নি। লজ্জা আর অপমানের মোটা চাদরে ঢাকা পড়ে গিয়েছিল মায়ের সুস্থতার কথা। মনে ত্রিসীমানাতেও ঠাঁই পায়নি মায়ের ফুরিয়ে যাওয়া প্রেশারের সেই ওষুধগুলো। আজ যখন সব শেষ, তখন একটু একটু করে মনে পড়তে লাগলো পার্থর তার মায়ের কথা। খেয়াল পড়ল মায়ের তো কিছুদিন যাবৎ প্রেশার একটু বেড়েছিল, সমস্যাও হচ্ছিল অল্প স্বল্প। তবে কি আমার বেখেয়ালিপনার কারণেই আজ আমি মাকে হারালাম? মা কি তবে আমার কারণেই? সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবারের মতন মায়ের মুখের দিকে তাকিয়ে একটা কথা মনে পড়ে গেল পার্থর। তুমি এত সহজে পরলোকে যাবে, আমার লাইফটা একেবারে হেল না করে দাও অবধি তোমার শান্তি হচ্ছে না। সেদিন ওর মা যখন প্রেশারের ওষুধগুলো কেনার কথা বলতে এসেছিল, পার্থ রাগের মাথায় মুখ ঝামটা দিয়ে ওই উত্তরটাই দিয়েছিল মাকে।
আজ চুল্লির আগুনে নিজেকে ঝলসাতে ছেলের সেই কথার প্রত্যুত্তরটাই দিয়ে গেলেন নীরবে। সব অপমান, লজ্জা সেদিন পুড়ে ছাই হয়ে গেল মলিনা দেবীর সাথে। নিজের অনেক লুকিয়ে রাখা কষ্ট, অনেক না বলতে পারা উত্তর নীরবে জানিয়ে গেলেন পার্থকে। বরাবরের মতো নিঃশব্দে হারিয়ে গেলেন একজন মা। সত্যি আমরা নিজেদের মধ্যে অজান্তেই কিভাবে একটু একটু করে যে কোনো সম্পর্কে ইতি টেনে দিই, বুঝতেই পারি না। বাইরের দেশ থেকে ধার করা অর্থহীন স্টেটাস, ম্যানার্স, ক্লাস, সোসাইটির জাঁকজমকটা আমাদের চোখকে এতটাই অন্ধ করে দিয়েছে যে আশেপাশের সুখ, মানবিকতা, মানসিকতা ফিকে হয়ে যাচ্ছে দিন পর দিন। আর মা, আজকাল তো মা ডাকটাই বিলুপ্তির পথে। মামিতেই চারপাশটা মুখরিত। সম্মান, ভালোবাসা সবটাই এখন কাল্পনিক। সম্পর্কের সৌন্দর্য, মিষ্টত্ব সবকিছুই যেন ফুরিয়ে গেছে আধুনিকতার দৌড়ে। সেটাই, যে সম্পর্ক এই সমাজকে আমাদের চিনতে শেখালো, সেই মাই আজ লজ্জিত তার সন্তানের কাছে। অপমানের সব থেকে বড় কারণ, আনফিট, অযোগ্য নিজের সন্তানের সামনে। ছি মানব জাতি! আর ধিক্কার সেই সব সন্তানদের যাদের কাছে মা লজ্জার শুধুমাত্র একটা পরিধান মাত্র।